নমস্কার শ্রোতা বন্ধুরা, দ্য স্টোরি রিপাবলিকে আমি অনিকেত আপনাদের সঙ্গে। দ্য স্টোরি রিপাবলিকে আজকে আমরা যে গল্পটি শুনব, টাটকা হলদে রং, গল্পটি দ্য ইয়েলো লেগড ম্যানের বাংলায় অনুবাদ। মূল কাহিনীর লেখক সুধীর থাপলিয়াল, বাংলায় অনুবাদ করেছেন উদয়ন গৌতম। শুরু হচ্ছে টাটকা হলদে রং। সালটা 1918। মধ্য হিমালয়ের গাড়োয়ালে বসন্ত আসবো আসবো করছে। ঝকঝকে সূর্যালোক, নীল আকাশ আর চারপাশে হলুদ সর্ষে ক্ষেতের ত্রিবেণী সঙ্গমে গাড়োয়াল রাইফেলসের জওয়ান ভবন সিংয়ের মনটা ভালো হয়ে গেল। ফ্রান্সের বিপদসংকুল রণক্ষেত্র থেকে প্রথম বিশ্বযুদ্ধের শেষে ভবন সিং পাহাড়ের কোলে নিজের ছোট্ট গ্রামে ফিরছে। হিমালয়ের হাওয়ায় বারুদের গন্ধ নেই, কান ফাটানো গোলার শব্দ নেই। সবচেয়ে বড় কথা, প্রতি মুহূর্তে মৃত্যু থেকে বাঁচার তাগিদ নেই। ভবন সিং বেশ কয়েক বছর বিদেশি যুদ্ধক্ষেত্রে কাটিয়েছে, কিন্তু এখন এই চেনা মাটিতে পা রেখে মনে হচ্ছে কোথায় কয়েক বছর, সে গ্রাম ছেড়েছে এই তো মাত্র কদিন আগে। এই বছরে সে গ্রামের, তার পরিবারের, সর্বোপরি তার মায়ের কোনো খবর পায়নি। সেটাই স্বাভাবিক, ফ্রান্স তো আর এখানে নয়, অনেক দূরের দেশ। এখন পাহাড়ি পথ বেয়ে চড়াইতে উঠতে উঠতে তার মনে প্রথমেই আসছে বাড়ির খাবারের কথা। জিভে জল আসছে ভবন সিংয়ের। মায়ের হাতের বাজরার রুটি, মাখনে মাখানো ভাজা সর্ষের শাক, হালুয়া আর শেষে এক গ্লাস লস্যি। শান্তি। কোতদার রেল স্টেশন থেকে দীর্ঘ যাত্রা, তাও পাকদণ্ডি পেয়ে। এই নিয়ে ভবন টানা 2 দিন পথ হাঁটছে। সব ঠিক থাকলে আজ সন্ধ্যের আগেই তার গ্রামে পৌঁছে যাওয়া উচিত। তবে আকাশ কালো করে একটা ঝড় আসছে। ভবন একটা গাছের নিচে আশ্রয় নিতে নিতেই ঝোড়ো হাওয়ার সাথে বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করলো। ভবনের ঝোলায় টিনবন্দি কিছু খাবার আছে বটে, কিন্তু তাতে আর হাত দিতে ইচ্ছে করল না। যতই খিদে পাক, আজ সে মায়ের হাতের রান্নাই খাবে। অপেক্ষা করতে করতে ভবনের মনে পড়ল যুদ্ধের কথা। যুদ্ধটুদ্ধ একরকম বোকামি মনে হয় তার। সে ব্রিটিশ ফৌজের হয়ে লড়েছে তার বংশ পরম্পরাকে মাথায় রেখে। তার বাবাও একই রেজিমেন্টের সৈনিক ছিলেন। এই যে যুদ্ধটা হলো, এটা কোথায় কেন হচ্ছিল ভবন তার মাথা মুন্ডুও জানত না। তার বাবাই তাকে ব্রিটিশ প্রভুদের সাহায্য করার জন্য সৈন্যদলে যোগ দিতে বলেছিলেন। তার পাহাড়ি গ্রাম এলাকায় ভবন আগে কখনো সাদা চামড়ার লোক দেখেনি। প্রথম দেখল যুদ্ধের ট্রেঞ্চে, যে যার নিজেকে বাঁচাতেই ব্যস্ত। এসব ভাবনার মাঝেই ঝড় বৃষ্টি থেমে গেল। ঝোলা পিঠে এঁটে ভবন আবার পথ চলা শুরু করল। পাখির ডাক কানে আসতে ভবনের ঠোঁটেও ফুটে উঠল গানের সুর। সে গাইতে পারে না, কিন্তু এটাও সত্যি যে শেষ কয়েক বছরে এই প্রথম দুকলি ভাজার ফুরসত পেয়েছে সে। গাইতে গাইতে আর পথ চলতে চলতে হঠাৎ ভবনের মনে হলো কিছু একটা নেই, কিছু একটা হওয়ার ছিল, কিন্তু হচ্ছে না। কি হচ্ছে না? ভবন দাঁড়িয়ে পড়ল, চারদিকটা একবার দেখে নিল। আর কয়েক মিনিট এগোলেই তার কাকার গ্রাম। কিন্তু সন্ধে হয়ে এলো, আশেপাশে কেউ গরু ছাগল গোয়ালে নিয়ে আসছে না তো। উনুনের ধোঁয়াই বা দেখা যাচ্ছে না কেন? ভাবগতিক দেখে মনে হচ্ছে যুদ্ধের শেষে ধ্বংস হয়ে যাওয়া কোনো জনপদে সে পা রেখেছে। দুপাশে বাড়িঘর ঝুপড়ি আছে সবই, কিন্তু কোথাও কোনো লোক নেই। একটা কুকুরের ডাক পর্যন্ত কানে আসছে না। ধীরে ধীরে এগোনো শুরু করলো গাড়োয়াল রাইফেলসের জওয়ান ভবন সিং। পুরো গ্রাম খালি, খাঁ খাঁ করছে। নিজের ভারী বুটের শব্দই বড্ড বৃষদৃশ হয়ে কানে বাজছে। ভবন ধীর পায়ে তার কাকার বাড়ির সামনে এলো। দরজা
অল্প ফাঁক করে খোলা। ঘরে ঢুকে ভবন দেখল যেখানে যা থাকার সবই আছে, যেমন ভাবে থাকার তেমনই আছে, নেই শুধু মানুষ। গোটা বাড়ির লোক মাঠে কাজ করতে গেছে, এখনো ফেরেনি। অসম্ভব। নিজেই মাথা নাড়ল ভবন। তার অতি বৃদ্ধ দাদামশাই ঘর থেকে বেরোন না। মাঠে কাজ করার বয়স আর তাঁর নেই। তিনি বাড়িতেই থাকেন, নাতিপুতিদের খেয়াল রাখেন। এখানে তো দেখা যাচ্ছে না দাদামশাই আছেন, না বাচ্চা কাচ্চারা। আসল ঘটনাটা হলো, ভবনের জানা ছিল না মাস কয়েক আগে একটা সাংঘাতিক মড়কে, ডাক্তারি ভাষায় প্লেগ রোগে, গাড়োয়াল প্রদেশের গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেছে। মুখে জল দেওয়ার লোক অবধি পাওয়া যায়নি। যে হলুদ সর্ষের ক্ষেতগুলো পেরিয়ে আজ ভবন গ্রামে ঢুকছে, সেগুলো সবে লাগানো হয়েছিল মড়কের ঠিক আগে। এখন ফসল কাটার সময় এসেছে, কিন্তু মড়কের হাত থেকে ছাড় পায়নি কেউ। গুটি কয়েক যারা বেঁচে ছিল, প্রাণের দায়ে গ্রাম ছেড়ে পালিয়েছে, আর ফিরে আসেনি। রাত নামার সাথে ভবনের চিন্তাও বাড়ল। এখন সে কি করবে? সামনের ছোট টিলাটা পেরোলেই তার গ্রাম। ভবন সেদিকেই পা বাড়ালো, যদি সেখানে অন্তত কাউকে পাওয়া যায়। তবে টিলার ওপর থেকেই বোঝা গেল তার গ্রামেরও একই দশা। কোনো আলো নেই, মানুষের চলাফেরা নেই। গ্রামের চেনা শব্দগুলো, বাচ্চার কান্নার আওয়াজ, গরু মোষের গলায় ঝোলানো ঘণ্টার টুংটাং শব্দ, মানুষজনের কথাবার্তা, কুকুরের ডাক, কিচ্ছু নেই। পুরো শব্দহীন। মনে হচ্ছে কেউ যেন বাকি সবকিছু বজায় রেখে সযত্নে লেপে মুছে দিয়েছে শুধু প্রাণের চিহ্নগুলো। রাতের হিমেল হাওয়া ঝাপটা মারছে চোখে মুখে। প্রাণহীন উপত্যকায় বয়ে যাওয়া বাতাসে শুধু হাহাকারের শব্দ। চাঁদ উঠতে এখনো খানিকটা সময় লাগবে। চারপাশ নিশ্ছিদ্র অন্ধকার। এই গ্রামের সবকিছু ভবনের অত্যন্ত চেনা। এখানেই তার জন্ম। কিন্তু এই নিঃশব্দ উপত্যকা আজ তার কাছে অচেনা ঠেকছে। হতবুদ্ধি ভবন তার বাড়ির দিকে এগোলো। গ্রামের প্রথম ঝুপড়িটাই বীরু পাগলার। বীরু ঠিক পাগল নয়, পাগলাটে ধরনের, তাই লোকে তাকে বীরু পাগলা বলে। গ্রামের মূল রাস্তায় বীরুর ভাঙা চোরা ঝুপড়ি ছুঁয়ে এগিয়েছে। গরিব বীরুর স্থায়ী চাল দেওয়ার ক্ষমতা নেই। তার ভাঙা চাল দিয়ে গ্রীষ্মে যেমন রোদ ঢুকত, তেমনি বর্ষায় বৃষ্টি আর শীতের তুষারের জন্য ছিল অবারিত দ্বার। সেদিকে তাকিয়ে ভবন এক কণা আলো দেখতে পেল। আহা, এই তো কেউ আছে। সেই শ্মশানের নীরবতা আর নিষ্প্রাণতার মাঝে ওইটুকু আলোর ঝলক ভবনের মনে আশার সঞ্চার করেছে। ভেঙে পড়া দরজা দিয়ে মাথা নিচু করে ঢুকতে ঢুকতে ভবন ডাকল, বীরু, বীরু, এই বীরু। ভিতর থেকে ক্ষীণ স্বরে যেন কেউ সাড়া দিল। দরজা দিয়ে ঢুকতে গিয়ে বেশ বেগ পেতে হলো। সরু ফাঁক গলে ভবন ঢুকতে পারলেও তার পিঠের ঝোলা আটকে যাচ্ছে। অগত্যা পিঠ থেকে ঝোলা নামিয়ে ভাঙা দরমার দেওয়ালে ঠেস দিয়ে রেখে ভবন ঘরে ঢুকল। অস্পষ্ট আলোয় মনে হলো ভেতরে একটা লোক উবু হয়ে বসে আছে। পাশে একটা তেলের বাতি টিমটিম করে জ্বলছে। আরও একটা জিনিস টের পেল ভবন, একটা পচা ভ্যাপসা গন্ধ। সেটাকে পাত্তা না দিয়ে ভবন লোকটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, লোকজন সব গেল কোথায়? উবু হয়ে বসা লোকটা জবাব দিল না। ভবন একই প্রশ্ন আবার করল, বলি লোকজন সব গেল কোথায়? লোকটা নিরুত্তর। উপায় না দেখে ভবন মরিয়া হয়ে বলেই ফেলল, তুমি কে? বীরু কোথায়? কোথায় বীরু? উবু হয়ে বসা লোকটা এবার যেন একটু নড়ে উঠল। তার জবাবে শিউরে উঠল ভবন, এ কি, তুই তুই এসেছিস? হাড় হিম হয়ে গেল ভবনের। এ কার গলা? এ কোনো জীবন্ত মানুষের গলা হতে পারে না।
দমকা হাওয়ার মতো আবার সেই ভ্যাপসা গন্ধ ভবনের নাক দিয়ে ঠেলে ঢুকে পড়ল। এবার গন্ধটা চিনতে ভুল হল না তার। মরা মানুষের গন্ধ। লাশ পচে গেলে যেমন গন্ধ হয়, ঠিক সেই গন্ধই দম আটকে দিচ্ছিল তার। ভয় ঠেলে ভবন প্রশ্ন করল, কিছু বলছো না কেন? তুমি কে? সেই স্বরে উত্তর এলো, ভয় পাস না। গাড়োয়াল রাইফেলসের জওয়ান ভবনের রক্ত গরম হয়ে উঠল। আমি ভয় পাচ্ছি না, কে তুমি? জবাব দিল লোকটা, ভয় পাসনি? পাবি পাবি, একটু পরেই পাবি। আর সহ্য হলো না। ভবন লাফিয়ে লোকটাকে জাপটে ধরতে গেল, কিন্তু কোথায় লোক? দুহাতে বাতাস ছাড়া আর কিছুই ধরতে পারেনি সে। হঠাৎ পিছন থেকে শোনা গেল হাসি, এক অপার্থিব অট্টহাস্য। জওয়ান ভবন ভয় পায় না ঠিকই, কিন্তু এবার তার রক্ত জল হয়ে গেল। আর ঠিক এই সময়ে বাতিটাও নিভে যেতে 10 দিক থেকে অন্ধকার ঝাঁপিয়ে পড়ল ভবনের ওপর। কিন্তু তার চলার শক্তি নেই। পা দুটো যেন কেউ গেঁথে দিয়েছে মাটির সাথে। ক্রমশ বেড়ে চলা পচা গলা মৃতদেহের গন্ধটাই যেন একটা ঝটকা দিল ভবনের শরীরকে। কোনো মতে ঘরের দরজা থেকে বেরিয়ে দৌড় দিল সে। কোন দিকে কোথায় যাচ্ছে ভবন জানে না। দম আটকে আসছে, বুক ফেটে যাচ্ছে, কিন্তু দৌড় থামালো না সে। একটু পরে জ্ঞান ফিরতে ভবন দেখে যে সে শটান শুয়ে আছে মাটিতে। জ্ঞান হারিয়ে ফেলেছিল বোধহয়। ততক্ষণে ছোট টিলাটার ঠিক ওপরে গোলাকৃতি চাঁদ দেখা দিয়েছে। কোনো মতে দুপায়ে দাঁড়িয়ে ভবন চারদিকে একবার নজর বুলিয়ে নিল। না, সে কোনো দুঃস্বপ্ন দেখেনি। ওই তো অদূরে বিরু পাগলার ঘরের বাইরে তার ঝোলাখানা পড়ে আছে, যেন পুরো ঘটনার সাক্ষ্য দিচ্ছে নীরবে। ব্যাগের মধ্যে হাতড়িয়ে জলের বোতল বের করল সে। অদ্ভুত ব্যাপার, এক বিন্দু জল নেই। অথচ স্পষ্ট মনে আছে গ্রামে ঢোকার আগেই ঝর্ণা থেকে বোতলে জল ভরেছিল ভবন। তেষ্টা পেয়েছে? আচমকা কানের কাছে বেজে উঠল সেই স্বর। গলা এতটাই শুকিয়ে গেছে যে ভবন টু শব্দটিও করতে পারছে না। সে দেখতে পেল একটা হাত তার দিকে একটা পিতলের গেলাস ভর্তি জল এগিয়ে দিচ্ছে। পিতলের গেলাসে চাঁদের আলো ঠিক রচ্ছে। কিছু না ভেবেই ভবন ঢকঢক করে জলটা খেয়ে নিল। এবার তার খিদে পাচ্ছে। কিরে, খিদে পেয়েছে তাই না? সেই শ্বাস প্রশ্বাস জড়ানো স্বর শোনা গেল। ভবনের মধ্যে অবাক হওয়ার শক্তিও অবশিষ্ট নেই। চোখেও কিছু দেখা যাচ্ছে না, শুধু কাছ থেকে শুনতে পাচ্ছে কেউ যেন খুব কষ্ট করে শ্বাস নিচ্ছে। মায়ের হাতের রান্না খাবি? একটু দাঁড়া। কিছু বোঝার আগেই একটা থালায় করে তার সামনে হাজির হলো মাখন দেওয়া ভাজা সর্ষের শাক, বাজরার রুটি, হালুয়া, সব গরম, ধোঁয়া উঠছে। সাথে একটা গেলাসে লস্যি। ভবন থালাটা হাতে তুলে নিয়ে খেতে শুরু করে দিল। খা, পেট ভরে খা বাবা, ভালো করে খা। সেই শ্বাসে জড়ানো স্বর। হয়তো লড়াইয়ের সৈনিক বলেই ভবনের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল ব্যাপারটা ঠিক হচ্ছে না, কোথাও একটা ভুল হচ্ছে। বিপদের গন্ধ পেতেই খিদে মিটে গেল তার। থালাটা ছুঁড়ে ফেলতেই সে টের পেল তার কাঁধে চেপে বসেছে একটা প্রাণহীন মৃত্যু শীতল হাত। খেয়ে নে, ফেলে দিলি কেন বাবা? আবার দৌড় শুরু করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। মাঠের পরে মাঠ, উঠোনের পরে উঠোন, ক্ষেত ভর্তি সর্ষে মারিয়ে দৌড়তে দৌড়তে ভবনের কানে এলো সেই কষ্টকর শ্বাস প্রশ্বাসের শব্দ। ফিসফিসানিও শুনল সে। কোথায় আর পালাবি? অনেক দিন না খেয়ে আছি, আজ পেট পুড়ে খাবো। যত জোরে পারা যায় ছুটছে ভবন। হাঁপড়ের মতো ওঠানামা করছে বুক, টনটন করছে পা। সর্ষের ক্ষেতগুলো পেরিয়ে গেলেও সেই স্বর পিছু ছাড়ছে না। এবার ভবনের দম শেষ হয়ে আসছে, মাথা ঘুরছে,
জ্ঞান হারিয়ে ফেলবে নাকি? ঠিক তখনই বিদ্যুতের মতো মাথায় খেলে গেল তার বাবার বলা একটা কথা। তার বাবা একবার বলেছিলেন, কোনো প্রেত, ডাইনি বা দুষ্টাত্মা তাড়া করলে সোজা গোয়াল ঘরে ঢুকে গরুর গলা জড়িয়ে ধরতে। যে কোনো প্রেতাত্মা পবিত্র গোমাতার ধারে কাছে ঘেঁষতে পারে না। চাঁদের আলোয় ভবন দেখতে পেল কয়েক ফুট দূরেই একটা গোয়াল ঘর, কিন্তু ঢোকার আগেই তার গোড়ালি চেপে ধরল একটা ইস্পাত কঠিন হাত। হুমড়ি খেয়ে পড়ে গেলেও জ্ঞান হারায়নি গাড়োয়ান রাইফেলসের জওয়ান ভবন সিং। এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে প্রায় উড়ে গিয়ে গোয়াল ঘরে ঢুকে পড়ল সে। একটাই মাত্র গরু ছিল, তাও মৃতপ্রায়। সে যাই হোক, প্রাণপণে তার গলা আঁকড়ে ধরল সে। বিড়বিড় করে শুরু করলো প্রার্থনা। ভবন বুঝল যে এই মৃতপ্রায় জীবটি তার জীবনের শেষ আশা। গোয়ালের বাইরে তখনও শোনা যাচ্ছে সেই শ্বাসের শব্দ, আর বোঝা যাচ্ছে অস্থির পায়চারি। ভবনের মনে পড়ল, দিনের আলো ফুটলেই শেষ হবে ওই দুরাত্মার শক্তি, প্রাণ ফিরে পাবে সে। তাকে শুধু অপেক্ষা করতে হবে সূর্যোদয় পর্যন্ত। বাইরে থেকে আওয়াজ ভেসে এলো, গরুটার জান আর বেশিক্ষণ নেই রে, ওটা মরলেই তুইও আমার পেটে যাবি। কতদিন পেট পুড়ে খাইনি। গরুটার গলার কাছে নাড়িতে হাত দিয়ে ভবনও বুঝেছিল যে প্রাণীটার আয়ু প্রায় শেষ। তবুও মরিয়া চেষ্টা করল সে। গরুর সারা গায়ে হাত বোলাতে থাকলো। বাইরে তখনও চলছে সেই অস্থির পায়চারি। সময় কত ভবন জানে না। সে শুধু জানে তার প্রাণ রক্ষাকারী গোমাতাকে আজ রাতটা বাঁচিয়ে রাখতেই হবে। সারা রাত ধরে মালিশ করে গেল সে। প্রাণীটার দেহ যেন গরম থাকে। হাত ভারী হয়ে গেলেও সে থামল না। ভোরের প্রথম আলো গোয়ালের চালার ছিদ্র দিয়ে দেখা যেতেই মুখ তুলে তাকালো ভবন সিং। আর ঠিক তখনই শোনা গেল একটা অপার্থিব, ক্রুদ্ধ, ক্ষুব্ধ আর্তনাদ। পাহাড়ে পাহাড়ে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি উঠল শব্দটার। ভয়ে শরীর আড়ষ্ট হয়ে এলেও কোনো মতে দোকান চেপে ধরল ভবন। আবার চারদিক নিস্তব্ধ। দিনের আলো ফুটেছে। গোয়াল ঘরের বাইরে একটা কাক ডেকে উঠল। রাত ফুরিয়েছে, আর তার সাথেই ফুরল গরুটার জীবন। ভবনের আলিঙ্গনের মধ্যেই এলিয়ে পড়ল মৃত প্রাণীটি। গোয়াল ঘরের বাইরে এসে দাঁড়ালো ভবন। চারদিক স্পষ্ট দেখা যাচ্ছে। প্রাণ ভরে টেনে নিল ভোরের টাটকা বাতাস। আস্তে আস্তে বুদ্ধিশুদ্ধিও ফিরে পেল সে। না, দুঃস্বপ্ন তো নয়, ফ্রান্সের যুদ্ধক্ষেত্রে নয়, জীবনের ভয়ঙ্করতম রাত কাটিয়েছে সে গতকাল। নিজের পায়ের দিকে নজর পড়ল ভবনের। সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে দৌড়ানোর ফলে তার দুটো পায়েই মাখামাখি হয়ে রয়েছে টাটকা হলদে রং। একটু সাহস সঞ্চয় করে বীরু পাগলার ঘরের দিকে হাঁটা লাগালো ভবন। দূর থেকেই চোখে পড়ল তার ঝোলাটা। এখনো রয়েছে দরমার দেওয়ালে ঠেস দেওয়া অবস্থায়। ঘরের মধ্যে ঢুকেই পড়ল সে। এদিক সেদিক ফুটো ফাটা দিয়ে ঘরে দিনের আলো প্রবেশ করছে। এক কোনায় চোখে পড়ল সাদা চাদরে মোড়া কি যেন একটা পড়ে রয়েছে। অদম্য কৌতূহলে বুটের কোনা দিয়ে চাদরের একাংশ সরিয়ে ফেলল ভবন। একটা মৃতদেহ। ভ্যাপসা গন্ধে বোঝা যাচ্ছে অনেক আগেই মৃত্যু ঘটেছে। সমস্ত চাদরটাই সরিয়ে ফেলল ভবন। পুরো উলঙ্গ একটা লাশ। সেটার দুপায়ে মাখামাখি হয়ে রয়েছে টাটকা হলদে রং। টাটকা হলদে রং গল্পটি এখানেই শেষ হল। গল্পটি সম্পর্কে আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর স্টোরি রিপাবলিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এবং নমস্কার।